বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে চলে এসেছি জিডির 4 নম্বর শিফট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অলরেডি তিনটে ক্লাস নিয়ে নিয়েছি, তো সেটা তোমরা প্লেলিস্ট করা আছে, দেখে নেবে। এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের অল সাবজেক্টের যে টপিক ওয়াইজ ক্লাসগুলো কিন্তু তোমাদের করা আছে, যেগুলো স্ট্যাটিক জিকে থেকে আসছে। তো এইগুলো তোমাদের করানো হচ্ছে, এর প্লেলিস্টও তোমাদের করা আছে। আর তোমরা যেটা দেখছো এটা কিন্তু এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস কোশ্চেনের জিকে কোশ্চেন অনলাইনের ফরম্যাটে আছে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা পিডিএফটি সংগ্রহ করতে চাও, ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী এর মাধ্যমে উপকৃত হয়েছে। তো তোমরা যদি এটা নিতে চাও, তো তোমরা এই 53টা শিফট পাবে, এবং তার সাথে এখানে তোমরা যেটা পাচ্ছ 1060টি কিন্তু তোমাদের কোশ্চেন রয়েছে। এখানে 120টা পেজ সংখ্যা রয়েছে। এটা কিন্তু 2024-এর লেটেস্ট যে প্যাটার্ন হয়েছে, জিডি কনস্টেবল 2024-এর জিকে কোশ্চেনগুলো সব রয়েছে অনলাইনের ফরম্যাটে, এবং এটা কিন্তু প্রিন্টেবল ফরম্যাট, অনেকে এটা প্রিন্ট করেছে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। যদি নিতে চাও 50 টাকা পেমেন্ট করে তোমরা এটা নিতে পারবে। আর তোমাদের বলে রাখি এর সাথে, তোমরা যদি এনটিপিসি প্রিভিয়াসের কোশ্চেন যদি নিতে চাও, তাহলে কিন্তু এই নম্বরে যোগাযোগ করবে। এনটিপিসি প্রিভিয়াসের কোশ্চেনের জিকে কোশ্চেনের সলিউশন অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। আর এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 133টা শিফট আছে, সেখানে 5 প্লাস কিন্তু জিকে কোশ্চেন আছে অনলাইনের ফরম্যাট, ওটাও প্রিন্টেবল ফরম্যাট। বহু ছাত্রছাত্রী ওটা প্রিন্ট করেছে। ঠিক আছে, আর তারা অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা এলপিতে অনেক কমন পেয়েছে ওই এনটিপিসি আগের বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল 2020-21 সেখান থেকে। তো তোমরা কিন্তু অবশ্যই সেটা নিতে পারো। ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে। আর সেটা হচ্ছে 99 রুপিসে তোমরা কিন্তু ওটা নিতে পারবে। এখানে 5 প্লাস কিন্তু জিকে কোশ্চেন আছে, আর 300 কিন্তু পেজ সংখ্যা রয়েছে। তো 4 নম্বর শিফট নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর বাজায় কোন বাদ্যযন্ত্র? তিনি কিন্তু সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর। সেতার বাদ্যযন্ত্র শুধু পণ্ডিত রবিশঙ্কর না, পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আব্দুল হালিম যে জাফর খান, ঠিক আছে, অনুষ্কা শঙ্কর, ঠিক আছে, তারপর আছে বুদ্ধাদিত্য মুখার্জি, ঠিক আছে, এরা কিন্তু সকলেই কিন্তু সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। আচ্ছা, এই যে রবিশঙ্করের সম্পর্কে আমরা যদি জেনে নিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় এসএসসির বিভিন্ন এক্সামে। ভারতরত্ন কত সালে পাচ্ছে? তিনি কিন্তু হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটা ভারতরত্ন, পাচ্ছেন 1999-তে। আর তোমাদের বলে রাখি, ভারতরত্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্লাসটা একটা দিয়েছি এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা ক্লাস দেখছো, ভারতরত্ন ক্লাসটা দেওয়া হয়েছে। ঠিক আছে, অবশ্যই সেই ক্লাসটা দেখবে, ওটা সম্পূর্ণ দেওয়া আছে, ওর বাইরে আর কিছু তোমাদের পরীক্ষায় পড়তে হবে না। ঠিক আছে, ভারতরত্ন ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কারণ ওখান থেকে প্রশ্ন 100% ওখান থেকে আসবে, পুরোটা কভার করা আছে। তো ভারতরত্ন পুরস্কার রবিশঙ্কর পাচ্ছে 1999 সালে। তিনি কিন্তু পদ্মবিভূষণ, যেটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট আমাদের ইন্ডিয়ার যে অ্যাওয়ার্ড, সেটাও কিন্তু পাচ্ছেন 1981-তে। এছাড়া তৃতীয় যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, সেটাও কিন্তু পাচ্ছে 1967-তে। এছাড়া তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও পাচ্ছেন 1962-তে। ঠিক আছে, এইভাবে তিনি কিন্তু কালিদাস সম্মান, গ্র্যামি অ্যাওয়ার্ড, ঠিক আছে, তারপর তোমাদের আছে যে পোলার মিউজিক অ্যাওয়ার্ড, এই ধরনের বিভিন্ন অ্যাওয়ার্ড কিন্তু তিনি কিন্তু পেয়েছেন। ঠিক আছে, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা 1999-তে ভারতরত্ন পাচ্ছেন, এবং 1981-তে কিন্তু তিনি পদ্মবিভূষণ পাচ্ছেন। এই দুটো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরবর্তী নেক্সট প্রশ্ন আছে, কোন ঘটনার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? তোমরা সকলে জানো যে রাওলাটাইনের প্রতিবাদে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। আর রাওলাটাইন হচ্ছে 1919-এই, আর সেই রাওলাটাইনের প্রতিবাদ করার জন্যই কিন্তু 1919-এর 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর নামক একটা শহরে, সেখানে জালিয়ানওয়ালাবাগ নামক একটা উদ্যান আছে, সেখানে কিন্তু এখানে এই হত্যাকাণ্ডটা হয়েছিল। সেখানে কিন্তু মানে বহু মানুষ ছিল, তাদের ওপর কিন্তু নির্বিচারে গুলি চালানো হয়েছিল। জেনারেল ডায়ার, মানে তিনি কিন্তু এটা করেছিলেন আর কি, লিড করেছিলেন। তো সেই প্রতিবাদের জন্যই কিন্তু এই রাওলাটাইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, তার আগে তোমাদের বলে রাখি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। পরবর্তী 3 নম্বর প্রশ্ন আছে, ভারতের কোন ধর্মের সংখ্যাগরিষ্ঠ সবথেকে মানে বেশি যে রয়েছে, সেটা কিন্তু আমাদের হবে ভারতে হিন্দু ধর্ম। তো আমরা যদি সেন্সাস 2011 হিসাবে বলি, তাহলে কিন্তু ভারতে হিন্দু যে জনসংখ্যা, সেটা কিন্তু প্রায় পার্সেন্টেজে 79% থেকে 80%-এর কাছাকাছি করছে। ঠিক আছে, 79% আমাদের হিন্দু। তারপরে আমরা যদি সেকেন্ডের কথা বলি, তাহলে কিন্তু সেটা ইসলাম, যেটা কিন্তু 14%-এর কাছাকাছি থাকছে, মুসলিম সম্প্রদায়, এবং খ্রিস্টান থাকছে 2%। ঠিক আছে, এইভাবে কিন্তু পরপর আমাদের ভারত কিন্তু প্রচুর ধর্মের লোক বাস করে। আর যদিও আমাদের ভারতের কোনো অফিসিয়াল কোনো ধর্ম নেই, কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, তো সব ধর্ম নিয়ে চলাফেরা আমাদের ভারতের মধ্যে।
তো চলো পরবর্তী প্রশ্ন দেখি, ভারতের সংবিধানে কোন অংশে রাজ্যের নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আর সংবিধানে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে দিয়েছিলাম, যেটা এফডিএসের আগে আমরা একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে কিন্তু 1 থেকে 50 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন বারবার আসে। সেই ক্লাসটা থেকে অনেকেই কিন্তু এসএসসি এমটিএস জিডিতে কিন্তু কমন পেয়েছে। তোমরা চাইলে কিন্তু এই ক্লাসটা দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু 2025-এর জন্য গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা কি বলি, ডিপিএসপি, যেটা হচ্ছে রাজ্যের নির্দেশমূলক নীতি, এটা কোথায় পড়ছে? এটা কিন্তু আমাদের সংবিধানে পার্ট 5-এ পড়ছে। কোথায়? সরি, পার্ট 4-এ পড়ছে। পার্ট 4-এ পড়ছে আমাদের কিন্তু ডিপিএসপি। আর ডিপিএসপিটা কত নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে? এটা কিন্তু 36 থেকে শুরু করে 51 নম্বর আর্টিকেলে পড়ছে কিন্তু আমাদের এই ডিপিএসপি। আচ্ছা, এই যে ডিপিএসপি পড়ছে, আর এখানেই কিন্তু তোমাদের যুক্ত হচ্ছে ওই যে তোমাদের আচ্ছা, এখান থেকে তোমরা একটা জিনিস দেখে রাখবে, এই যে ডিপিএসপি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হয়। এটা কিন্তু তোমাদের আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? আচ্ছা, এইগুলো কী আছে ডিপিএসপিতে? কী আছে ডিপিএসপিতে? সেটাই বলা আছে যে রাজ্য পরিচালনার জন্য যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা নীতি, সেগুলো হলে, সেই সমস্ত নীতিগুলো পালন করা হলে মানে রাজ্যটা একটা মানে খুব ভালো একটা রাজ্যে পরিণত হবে, বা খুব ভালো একটা প্রজা কল্যাণমূলক একটা দেশে পরিণত হবে। তো সেটাই কিন্তু বলা আছে এই ডিপিএসপিতে। আর এই যে ডিপিএসপি, এই ডিপিএসপিতে যদি না মানে সে কিন্তু এই ডিপিএসপি যদি না মানা হয়, যে নিয়মগুলো বলা আছে আর্টিকেলে, সেগুলো যদি না মানা হয়, কেউ কিন্তু এটা মানে আদালত দ্বারা কিন্তু এটা বলবৎযোগ্য নয়, ঠিক আছে? বা এটা নন জাস্টিসেবল, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু তোমাদের পঞ্চায়েতও রয়েছে, ঠিক আছে? পঞ্চায়েত ব্যবস্থা, তারপরে তোমাদের পৌরসভাগুলো, এগুলো সব কিছু কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? আর 40 নম্বর ধারায় কিন্তু পঞ্চায়েত রয়েছে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে। এগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্দেশমূলক নীতি, সেটাই কিন্তু আমাদের হচ্ছে ডিপিএসপি। আর 51 এতে কিন্তু আমাদের মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য? অবশ্যই কিন্তু সিক্কিম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সিক্কিম কিন্তু সর্বনিম্ন বা কম জনবহুল রাজ্য, ঠিক আছে? আর বৃহৎ যদি বলি আমরা, কিন্তু উত্তরপ্রদেশকে আমরা দেখব সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011। এছাড়া আমরা যদি দেখি আয়তনের দিক থেকে সবথেকে বড় কোনটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের রাজস্থান হয়ে যাচ্ছে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখছি কি, হর্নবিল যে উৎসবটা রয়েছে, হর্নবিল যে ফেস্টিভ্যালটা রয়েছে, এটা কোন আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে এটা পালন করা হয়ে থাকে, প্রদর্শন করা হয়ে থাকে? এটা কিন্তু মানে নাগাল্যান্ডে, তোমরা জানো হর্নবিলটা কোন রাজ্যে, এটা কিন্তু নাগাল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হচ্ছে তোমাদের নাগা ট্রাইবের মাধ্যমে কিন্তু এটা পারফর্ম করা হয়, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নাগা উপজাতিদের মাধ্যমে কিন্তু এটা প্রদর্শিত হয়, ঠিক আছে? হর্নবিল। আচ্ছা, হর্নবিলের সাথে সাথে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এসএসসিতে বারবার জিজ্ঞাসা করে আর একটা, যেটা হচ্ছে সেক্রেনি। এই সেক্রেনিটাও কিন্তু এই তোমাদের নাগাল্যান্ডেরই একটা উৎসব, ঠিক আছে? তো এই দুটো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নাগাল্যান্ড থেকে, একটা হচ্ছে সেক্রেনি আর একটা হচ্ছে হর্নবিল। এই দুটোই তোমাদের জিডিতে আশা করি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব, এছাড়া আরেকটা মনে রাখবে, যেটা আছে তোমাদের মোটসলি এবং বিশু ডিমা, ঠিক আছে? এই দুটো মনে রাখতে পারো, না হলে কোনো ব্যাপার না। নেক্সট আমাদের আছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কত? আচ্ছা, ভারতের যে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে, তার সময়কালটা কত? ভারতে 2007 থেকে 2012 কিন্তু আমাদের এটা 11তম বা একাদশ কিন্তু আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথমটা কত সালে হচ্ছে? প্রথম হচ্ছে কিন্তু 1951 থেকে 1956 কিন্তু আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে। প্রথমটা হচ্ছে 1951 থেকে 1956, সেকেন্ড হচ্ছে আমাদের 1956 থেকে 1961, থার্ড হচ্ছে আমাদের 61 থেকে 66, আমাদের 1961 থেকে 66 হচ্ছে আমাদের থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ফোর্থ হচ্ছে 69 থেকে 74, ঠিক আছে? আমাদের যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হচ্ছে 74 থেকে 79, 1974 থেকে 1979। ষষ্ঠটা আসছে আমাদের 1980 থেকে 1985। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে এগুলো দেখে নেবে, মুখস্থ করবে, আশা করি এখান থেকে কমন পাবে। 80 থেকে 85, যেটা কিন্তু আমাদের আসছে 16, এবং আমাদের সেভেন্থ যে এটা কিন্তু 6 ছিল, এবং সেভেন্থ আসছে আমাদের 85 থেকে 90, ঠিক আছে? 1985 থেকে 90, এবং আমাদের 8 নম্বর যেটা আসছে 1992 থেকে 97-তে আসছে। আমাদের 9 নম্বর যেটা আসছে 1997 থেকে 2002। আমাদের 10 নম্বর 2002 থেকে 2007,
এবং আমার 11 নম্বর যেটা আমাদের প্রশ্নটা এসেছিল যেটা 2024-এ, সেটা কিন্তু বলেছে 2007 থেকে 2012, এবং 12তম যেটা যেটা কিন্তু 2012 থেকে 2017। তো এগুলো কিন্তু আমাদের সব কিছু 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, সমস্ত যে কটা আমরা বলে দিলাম গুরুত্বপূর্ণ, এই সব কটা আশা করি এ কটা মুখস্থ করলে তোমরা কমন পাবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1951 থেকে, সেই সময় কিন্তু জওহরলাল নেহরুর সময়কাল থেকে কিন্তু এটা শুরু হচ্ছে, ঠিক আছে, আর এটা কিন্তু পিসি মৌলানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব থেকে বেশি কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল, যেটা এগ্রিকালচার, এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু আমাদের শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে। চলো পরবর্তী আমরা নেক্সট প্রশ্ন দেখব, নিচের কোন দেশের উত্তর পশ্চিম ভারতের সীমান্ত রয়েছে, যেটা কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানে কিন্তু আমাদের উত্তর পশ্চিমের যে সীমান্তটা রয়েছে, তোমরা জানো কি না জানি না, আশা করি তোমরা সকলে জানো, এই যে উত্তর পশ্চিমে, ঠিক আছে, এটা অবস্থান করছে পাকিস্তান আফগানিস্তান। আর এখানে কিন্তু ডুরান্ট যে লাইনটা, সেটাই কিন্তু আমাদের ভাগ করে দিচ্ছে পাকিস্তান আফগানিস্তান বা ভারত পাকিস্তানকে বলো না কেন, ঠিক আছে। তো এখানে কিন্তু ডুরান্ট লাইন কিন্তু অবস্থান করছে, পরীক্ষা এটাও জিজ্ঞাসা করা হয়। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে আরেকটা আছে 24 নম্বর অক্ষরেখা, এটাও আছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি, 2023 সালের জুন মাসে কে স্পিনোজা পুরস্কারে ভূষিত হয়েছে, যাকে কখনো কখনো ডাচ নোবেল পুরস্কার হিসাবে উল্লেখ করা হয়, সেটা কিন্তু জয়িতা গুপ্তা। গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে রাখবে। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2023-এ। আর তোমাদের অবশ্যই বলে রাখি, তোমরা যারা জিডি কনস্টেবল 2025 দেবে না, তাদেরকে বারবার বলবো, তোমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি 2024-এর, এটা কিন্তু অবশ্যই করে যাবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যদি 4টে প্রশ্ন আসে, আশা করে আমি জোর দিয়ে বলতে পারি যে তোমাদের 3টে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে, 4টের মধ্যে, এরকম আমি বলতে পারি, ঠিক আছে। কারণ এখানে কিন্তু টপ তোমাদের যে একটা মাসের টপ 100টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়েছে, আর সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণগুলো কিন্তু রাখা হয়েছে ওয়ান লাইনার ফরম্যাটে, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের সিএইচএসএল, এমটিএস 2024 এবং জিডি 2024-এও কিন্তু কমন পেয়েছিল, ঠিক আছে। তো আশা করছি তোমরা সকলে এটা নিতে পারবে, যদি নিতে পারো তো তোমরা অবশ্যই ইয়ে করে দেবে, এর নিচে যে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে। এছাড়া রেলেও কিন্তু কমন এসেছে, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, এই যে ক্লার্কশিপ আমাদের রাজ্যের যে পরীক্ষাটা হয়েছে না, সেখানেও কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসছে। আর তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো, অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবে, তাহলে কিন্তু সেখানে ডেমো পিডিএফটা তোমরা দেখতে পারবে, তারপর তোমরা সেখানে নেবে, ঠিক আছে, ভালো লাগলে। আর ওটা তোমরা হিসাব করে দেখবে, ওটা 51 টাকায় রাখা হয়েছে প্রতি মাসে, যদি হিসাব করো 4 থেকে 5 টাকা করে পড়ছে প্রতি মাসে, ঠিক আছে, একদম কম দাম রাখা হয়েছে ওটা, যাতে সকলে ওটা নিতে পারে, ঠিক আছে। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এসএনএ অ্যাওয়ার্ড যেটা আমরা বলে থাকি, সেটা জিতেছিল তপন কুমার পট্টনায়ক। এটা কিন্তু 2018 থেকে দিয়েছে, তাই তো, এসএনএ অ্যাওয়ার্ড। নেক্সট আমরা পরবর্তী দেখব মুন্ডারি। মুন্ডারি এটা কোন রাজ্যের একটা জনপ্রিয় লোকনৃত্য, যেটা কিন্তু আমাদের ঝাড়খণ্ডের জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে মুন্ডারি। এছাড়া ঝাড়খণ্ডে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও অন্যান্য কিন্তু লোকনৃত্য রয়েছে, যেমন আমরা কিন্তু এই যে মান্ডারি যেমন তোমরা দেখলে, এছাড়া কিন্তু এখানে ঝুমর কিন্তু পালন করা হয়ে থাকে। ঝুমর যে আমরা ফক ডান্স চিনে থাকি, ঝুমর, তারপর তোমাদের মুন্ডারি, ফিকাল, ছৌ কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া গুরুত্বপূর্ণ আর একটা কোয়েশ্চেন যেটা বারবার জিজ্ঞাসা করা হয়, পাইকা এটা কোথাকার ড্যান্স ফর্ম, এটা কিন্তু আমাদের এই ঝাড়খণ্ডের কিন্তু ড্যান্স ফর্ম, ঠিক আছে। তাহলে এই কী মনে রাখবে, ঝুমর মনে রাখবে, পাইকা মনে রাখবে, ঠিক আছে, এছাড়া ফিকাল মনে রাখবে, মুন্ডারি মনে রাখবে, সাঁওতালি মনে রাখবে, আর ছৌ মনে রাখবে, ঠিক আছে। এই কটা মুখস্থ রেখে দেবে, তাহলেই হবে ঝাড়খণ্ড থেকে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল কত সালে? 1949-এ কিন্তু ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল। আর তোমরা সকলে জানো যে আরবিআই এটা জাতীয়করণ হচ্ছে কত সালে? এই একই সালে 1949-এ। আরবিআই প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1935-এ, তাই তো, 1935-এ। গভর্নর কে আছে? শক্তিকান্ত দাস, তাই তো। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। চলো পরবর্তী প্রশ্ন দেখব, টেবিল টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি খেলায় 3 পয়েন্ট করে জয়ী হয়, অর্থাৎ স্কোর যদি 40-40 হয়, তাহলে তাকে কি বলা হবে? তাকে কিন্তু ডিউস বলা হবে। এই পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় ডিউস, মানে এটা ইনডাইরেক্টভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে টেবিল টেনিস খেলায় যে 3 পয়েন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু কোন টার্মটা ব্যবহার করা হয়? এখানে কিন্তু ডিউস, এই ডিউস কিন্তু ব্যবহার করা হয় এই খেলার টার্মটা, এটা কিন্তু টেনিস খেলায় ব্যবহার করা হয়। এটা অন্যরকমভাবেও জিজ্ঞাসা করা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন আছে, যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকে, তখন তার দায়িত্ব নিম্নলিখিত কার দ্বারা সম্পাদিত হয়? এটা কিন্তু রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দ্বারা কিন্তু এটা সম্পাদিত হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। মানে রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ যদি শূন্য থাকে, সেক্ষেত্রে রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান কিন্তু সেই পদে আসীন হন। নেক্সট আমরা পরবর্তী দেখব, আঘান কাপ। তোমরা সকলে জানো আঘান কাপ কিন্তু হকির সাথে যুক্ত, ঠিক আছে, ডাইন মুখস্থ রাখবে। 1866 সালে
একজন ইংরেজ বিজ্ঞানী তৎকালীন পরিচিত উপাদানগুলিকে ড্যাশ অনুযায়ী সাজান এবং যা নিউল্যান্ডসের অষ্টক সূত্র নামে পরিচিত। পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় যে অষ্টক সূত্রের রচয়িতাকে, ডাইরেক্ট উত্তর হয়ে যাবে কি নিউল্যান্ডস। তোমাদের এক্সট্রা নলেজ হিসাবে বলে রাখি, এখানে কিন্তু এই যে অষ্টক সূত্র আবিষ্কার করছেন নিউল্যান্ডস, আর এই অষ্টক সূত্র তোমরা জানো। আর এখানে তোমরা দেখে রাখবে যে আমাদের যে পর্যায় সারণীটা রয়েছে, এই পর্যায় সারণীতে যে মৌলগুলো সাজানো রয়েছে এগুলো কিন্তু পারমাণবিক মৌলের যে পারমাণবিক ভর বৃদ্ধি সেই অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে পর্যায় সারণীতে প্রতিটি মৌলকে। ঠিক আছে, এটা কিন্তু একটু দেখে রাখবে। আর এই কোশ্চেনটা কিন্তু তোমাদের রেলের কিন্তু আগের বছরে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল এবং বারবার কিন্তু বিভিন্ন শিফটে জিজ্ঞাসা করা হয়েছে পর্যায় সারণী থেকে। তোমরা যদি রেলের আগের বছরের প্রশ্ন সলিউশন দেখতে চাও, তোমাদের অবশ্যই বারবার বলবো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলে যাও। সেখানে কিন্তু অলরেডি 16টা ক্লাস কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে ডিটেলসের সাথে, যেখানে কিন্তু তোমাদের 133টা শিফটই তোমাদের ক্লাস দেওয়া হবে, খুব তাড়াতাড়ি দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো চ্যানেলটিকে, আগে ক্লাস দেখবে তারপর দেখবে। নেক্সট 2026 সালের এশিয়ান গেমস আয়োজন করবে কোন দেশ? অবশ্যই কিন্তু জাপানে কিন্তু হবে এটা। জাপানের কোথায় হবে? জাপানের কিন্তু 2026-এ যেটা হবে সেটা কিন্তু জাপানের আইচি নাগোয়াতে হবে এশিয়ান গেমস 2026। কিন্তু তোমাদের কিন্তু 2022-এর যে এশিয়ান গেমস তোমরা জানো কিন্তু এটা প্রতি 4 বছর অন্তর অন্তর খেলা হয়ে থাকে। 2022-এর যে এশিয়ান গেমস এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু চীনের হংজৌতে হয়েছিল। ঠিক আছে, চীনে হয়েছিল হংজৌতে। এবং 2018 সালের যে এশিয়ান গেমসটা হয়েছিল এটা কিন্তু 2018-তে হয়েছিল, এটা কিন্তু জাকার্তায় হয়েছিল। ঠিক আছে, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেমবার্গে হয়েছিল। এটুকু একটু মনে রেখে দেবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আছে, নিচের কোন মৌর্য শিলালিপি বর্তমান ভারতে অবস্থিত নয়? যেটা কিন্তু কান্দাহার বর্তমানে ভারতে অবস্থান করছে না। সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল, এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল? এটা কিন্তু 1961 থেকে 66 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ছে। তাহলে দেখেছো তো দুটো কিন্তু কোশ্চেন একই শিফটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে আসলো। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। আর একটু আগে তোমাদের কিন্তু এগুলো বলে দিয়েছি। ঠিক আছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66। তোমরা কিন্তু এটা দেখেও কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা করতে পারতে এই সালের যে অপশানটা দেখে, তাই না? নেক্সট আমরা লাস্ট প্রশ্ন দেখব, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক 2023 সালে একটি পিএম কিষাণ যে এআই চ্যাটবট ড্যাশ চালু করেছে। এটা কিন্তু কে চালু করেছে? কিষাণ ই মিত্রা চালু করেছে, যা কৃষকদের তাদের সরকারের জন্য যে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সাথে সম্পর্কিত ওয়ান স্টপ সমাধান, ওয়ান স্টপ সলিউশন প্রদান করবে। ঠিক আছে, তাহলে কিষাণ ই মিত্রা এই অ্যাপটি কৃষকদের জন্য বিভিন্ন কৃষকদের জন্য যে সমস্ত আমাদের কেন্দ্র সরকার যে সমস্ত জিনিসগুলো আনছেন সেগুলো সবই কিন্তু জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা শুধু এইটুকু মনে রাখবে যে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক 2023-এ কিন্তু এই কৃষকদের জন্য কিষাণ ই মিত্রা নামে একটা কিন্তু চ্যাটবট কিন্তু তারা রেডি করেছে। ঠিক আছে, চালু করে দিয়েছে। এটা শুধু এইটুকু মনে রাখবে, তাহলেই হবে। আসতেই পারে, না আসার কিছু নেই। ঠিক আছে, তো এই ছিল আমাদের 20টি প্রশ্ন। পরবর্তী ক্লাসে আমরা 5 নম্বর শিফট নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে। ভালো যদি লেগে থাকে সলিউশন অবশ্যই এখনই লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, যারা যারা আপকামিং জিডি 2025-এর এক্সামটা দেবে। তোমাদের এক্সাম কিন্তু ফেব্রুয়ারি 4 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সুতরাং তোমাদের হাতে কিন্তু এখনও মোটামুটি তোমাদের 3 মাস মতো প্রায় রয়েছে। ঠিক আছে, তো আশা করছি ভালো করতে পারবে যদি সিরিজটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক হেল্প হবে তোমাদের। ঠিক আছে, আশা করছি 20-র মধ্যে প্রায় 14 থেকে 15 প্লাস কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। আর তোমরা যদি এখান থেকে আরও এক্সট্রা তোমাদের মতো করো তাহলে এই নম্বরটা আরও বাড়বে। ঠিক আছে, তার সাথে তোমাদের বলবো কারেন্ট অ্যাফেয়ার্স 2024টা অবশ্যই করে যাবে। তোমরা কিন্তু যারা নেবে অবশ্যই ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করো। শুধু 51 টাকাতে টপ 100 কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। আর এটা কিন্তু জিডি নয়, এমটিএসে কমন এসছে, সিপিও সিএইচএসএল 2024-এ কিন্তু সব কমন এসেছে। ঠিক আছে, তবেই আমরা কিন্তু তোমাদেরকে বলছি। এবং রেলের এএলপিতেও অনেক কমন এসছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লার্কশিপ এক্সামেতেও অনেক কমন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর তোমরা যারা রেলে এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু ফলো করবে। এখানে রেলের সিরিজটা অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এখানে কিন্তু এই সিরিজটা থেকে তোমাদের কিন্তু ক্লার্কশিপে অনেক প্রশ্ন কমন এসছে এবং এএলপিতে অনেক প্রশ্ন কমন এসছে, যেটা জানা যাচ্ছে স্টুডেন্টের তরফ থেকে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অবশ্যই আমাদের দুটো ইউটিউব চ্যানেল দুটোই কিন্তু হেল্পফুল সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য। ঠিক আছে, চলো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবে এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।